বাংলাদেশ এবং পাকিস্তানের সবচেয়ে বেশি শোকাগ্রস্ত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই করছে। পাশাপাশি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সফল এবং জনপ্রিয় নেতা ইমরান খান, তিনি বেঁচে আছেন কি বেঁচে নেই, এটা আর দেশের জনগণ জানছেন। এই বিষয়গুলো জানাবো, ইমরান খানের সর্বশেষ অবস্থা জানাবো, কি ঘটছে পর্দার অন্তরালে, আসিফ মনির কি চাইছেন সেই বিষয়গুলো স্পষ্ট হবে। পাশাপাশি খালেদা জিয়ার প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্ট করবেন, দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু কমেন্ট চাচ্ছি আপনাদের। দর্শক, প্রথম যে বিষয়টি সেটি হলো, খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ আছেন আমরা জানি, কিন্তু তাকে এই অসুস্থ বানাবার পিছনে শেখ হাসিনার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমরা জানি তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয় না, তার উপর যত প্রকার জুলুম আছে শেখ হাসিনা সব করেছে। এবং একটা পর্যায়ে তিনি ক্রমান্বয়ে অসুস্থ হতে হতে এখন আমরা বলতে পারি যে তিনি একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছেন, কয়েকটা মেডিকেল টিম আর চিকিৎসায় নজর রাখছেন। সিসিউতে তাকে রাখা হয়েছে, দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, জনাব তারেক রহমান তার জন্য দোয়া চেয়েছে। প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়ার এই মুহূর্তে একমাত্র ছেলে তারেক রহমান দেশে আসছেন না, মা এত বড় বিপদের মধ্যে আছেন, তারপরও কেন তিনি দেশে আসছেন না? এরকম অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে, আমি একটু সংক্ষিপ্ত উত্তর দিই। সোশ্যাল মিডিয়াতে অনেকে এখন দেখি তারেক রহমানকে নিয়ে তথ্য তাচ্ছিল্য করছেন, যে অনেকেই বলছেন যে যে ছেলে তার মায়ের বিপদে বা মায়ের মৃত্যু সজ্জায় আসছেন না, তিনি কি করে দেশের মানুষের ভাগ্য পাল্টাবেন বা দেশের মানুষের বিপদে পাশে দাঁড়াবেন? আমি সেই সব মানুষকে এই প্রশ্নের উত্তরটি দিতে চাই। একবার প্রশ্ন করেন যে তারেক রহমান দেশে আসছেন না কাদের জন্য? তিনি দেশে আসতে পারেন তার মায়ের জন্য বা নিজের জন্য, কিন্তু তিনি দেশে আসছেন না মূলত দেশের মানুষের জন্য। কারণ বেগম জিয়ার পর এই দেশে যদি কোনো রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদ বা ইসলামী চেতনার কোন সরকার প্রতিষ্ঠার পর এই দেশকে এগিয়ে নিতে হয়, তাহলে সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখার ব্যক্তিত্ব হলেন তারেক রহমান। তারেক রহমান এই মুহূর্তে দেশে আসলে কোনো বিপদ ঘটলে আমরা বলতে পারি ওপার আমাদের শত্রু রাষ্ট্রের সবচেয়ে বেশি খুশি হবে। তাই তারেক রহমান তার মায়ের জন্য, মাকে শেষবার দেখার জন্য তিনি এখন দেশে আসতে পারছেন না। কারণ তার যে কৌশল সেটি হলো শত্রুকে মোকাবেলা করে তিনি দেশে আসতে চান। শত্রুরা তাকে যেভাবে বিপদে বা যেভাবে ট্র্যাপে ফেলতে চায়, সেখান থেকে তিনি দেশকে, দেশের জনগণকে মুক্ত রাখতে এই মুহূর্তে নিজের বুকে পাথর বেঁধে, এক কথা নিজেকে শক্ত করে রয়েছে। যারা মনে করছেন তারেক রহমান নিজেকে ভালোবেসে দেশে আসছেন না, তারা আসলে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তিনি জীবনের মায়া করেন না, তিনি 111-এর সর্বাধিক নির্যাতিত একজন ব্যক্তি। এরপরে এই দেশের হাল ধরেছেন, কয়েক যুগ ধরে তিনি লড়াই করেছেন, অবশেষে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে এবং তিনি নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। মূলত তিনি দেশে আসছেন না আগামী দিন যেন বাংলাদেশের রাজনীতি কোনো সংকটে না পড়ে, নেতৃত্ব সংকটে না পড়ে, বিভিন্ন চিন্তা করে তিনি দেশে আসছেন না। তিনি চাইলে দেশে আসতে পারেন, কিন্তু আসন্ন হুমকিগুলো তিনি এখন কৌশলে মোকাবেলা করতে চান। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করি। খালেদা জিয়া হাসপাতালে আছেন, ডাক্তাররা তার কোনো আপডেট দিতে পারছেন না। তার যে আপডেট দিলেন সেটা হলো কয়েকটা মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছেন। একটা বড় গ্রুপ ডাক্তার পেপার কেয়ারে রয়েছেন, সিসিউ থেকে ট্রান্সফার করা হয়েছে, দেশবাসীর কাছে দেওয়া হয়েছে এবং তার শরীর আপডেট হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে। তার মানে বাংলাদেশের 18-20 কোটি মানুষকে একটা ভয়াবহ শোকের দিকে, শোকের জন্য প্রস্তুত থাকতে হতে পারে, আল্লাহ না করে। কিন্তু এই মুহূর্তে খালেদা জিয়াকে আমাদের খুব দরকার। কারণ
তৈরি করছে। আমাদের রাক্ষসরা, বর্গীরা, দানবরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই মুহূর্তে আমাদের খালেদা জিয়াকে আরেকবার দরকার, কারণ বাংলাদেশে জিয়াউর রহমানের মৃত্যুর পর আমাদের শত্রুদের সাথে একমাত্র চোখে চোখ রেখে কথা যিনি বলেছেন তিনি আমাদের খালেদা জিয়া। বাংলাদেশ প্রস্তুত খালেদা জিয়াকে বিদায় দেবার জন্য নয়, বাংলাদেশ খালেদা জিয়াকে বুকে জড়াবার জন্য, খালেদা জিয়ার নেতৃত্বে আরেকবার সোজা হয়ে বাংলাদেশকে পার করাবার স্বপ্নে আছে। আমরা এই মুহূর্তে কোনোভাবেই এত বড় দুঃসংবাদের অপেক্ষা করতে পারি না, দুঃসংবাদ সহ্য করতে পারি না। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে বিষয়টি, সেটি হলো পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে আছে। কেউ বলছেন বা কেউ বলছেন তিনি বেঁচে নেই। এই বিষয়ে আমি পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছি। সর্বশেষ পাকিস্তানের জনপ্রিয় এবং বারবার গুম হওয়া এবং গুম থেকে বেঁচে ফিরে আসা, জেল খাটা, একাধিক মামলার আসামি হওয়া একজন সাহসী সৎ সাংবাদিক ইমরান রিয়াজ খানের সাথে আমি যোগাযোগ করে যে তথ্য পেয়েছি সেখানে বলা হয়েছে যে ইমরান খান বেঁচে আছেন, তবে আসিফ মনির তিনি ইমরান খানকে এই মুহূর্তে সবকিছু থেকে তুলে রেখেছে তার কিছু কৌশল বাস্তবায়নে। এক, আসিফ মনির এই মুহূর্তে পাকিস্তানের সর্বময় ক্ষমতার মালিক। পাকিস্তানে বিগত সময় ইয়াহিয়া, আইয়ুব, পারভেজ মোশাররফ বা তার আগে জিয়াউল হক এরকম বহু ব্যক্তিরা গণতান্ত্রিক সরকার হটিয়ে সেনা শাসন প্রতিষ্ঠিত করেছিল, অর্থাৎ শাসন ক্ষমতা দখল করেছিল সামরিক। কিন্তু ইমরান খান আসার পর পাকিস্তানের জনগণ একটা নতুন স্বপ্ন দেখছিল যে ইমরান খানের নেতৃত্বে বাংলাদেশ, পাকিস্তান গণতান্ত্রিক উপায়ে একটি কি বলবো যে স্বনির্ভর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে। এবং ইমরানকে সরাবার জন্য অনেকগুলো দলের, 15-20টা দলের সমন্বয় একটি কোয়ালিশন করেছিল আসিফ আলী জারদারি, নওয়াজ শরীফ এবং মাওলানা ফজলুর রহমান, যার নাম দেওয়া হয়েছিল পিডিএম। এরপর সেই পিডিএম এ ভর করে কামার জাভেদ বাজওয়া ইমরান খানকে 2022-এ অনাস্থা ভোটের মাধ্যমে, ফেক অনাস্থা ভোট, অর্থাৎ যে কোয়ালিশন ইমরান খান করেছিলেন বা পিটিআই যে কোয়ালিশনে ক্ষমতায় বসছিলেন সেই কোয়ালিশনের অন্যতম পার্টনারদের পাকিস্তানের গোয়েন্দা বাহিনী মাথায় বন্দুক ঠেকিয়ে ইমরানের দল থেকে বাধ্য করে পার্লামেন্টে অনাস্থা ভোটের ব্যবস্থা করে। এরপর আমরা দেখলাম যে সেই অনাস্থা ভোটের আগে ইমরান খান পার্লামেন্ট ভেঙে দিলে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের বিচারক ওমর হাতা বান্দিয়ার এবং আরো কয়েকজন বিচারপতি হঠাৎ করে গভীর রাতে হাইকোর্ট বসিয়ে, সুপ্রিম কোর্ট বসিয়ে অন্য সেনাবাহিনীর নির্দেশ ফলো করতে গেলে ঘটে যায় ভিন্ন ঘটনা। যে আসিফ আলী জারদারি, মাওলানা ফজলুর রহমান কিংবা শাহবাজ শরীফ তারা ক্ষমতায় বিভোর হয়ে গণতান্ত্রিক সরকার ইমরানকে সরালেন ক্ষমতা থেকে, আজ তারা বুঝতে পেরেছেন যে কত বড় ভুল তারা করেছে। কিরকম? পাকিস্তানে এই মুহূর্তে গণতান্ত্রিক সরকার নেই, আছে একটা পুতুল সরকার, হামিদ কারজাইয়ের মতো। পুরো পাকিস্তান দখলে নিয়ে গেছে সেনাবাহিনী। এই মুহূর্তে পাকিস্তান কন্ট্রোল করছে সেনাবাহিনী। পাকিস্তানের সর্বময় ক্ষমতার মালিক সেনাবাহিনী। আসিফ মনির ক্রমান্বয়ে একে একে সকল ক্ষমতা তার হাতে নিয়ে গেছেন। আগে পাকিস্তানের 3 বাহিনীর প্রধান ছিলেন, 3 বাহিনীর প্রধান ক্ষমতার মালিক। এখন 3 বাহিনীর সর্বময় ক্ষমতার মালিক হয়ে গেছেন আসিফ মনির, নট প্রেসিডেন্ট। আসিফ মনির তাকে এক্সটেনশন করে, যিনি চাকরির মেয়াদ টপকে আরো 3-4 চাকরি থেকে বিদায় নিয়ে গেছেন, তারপরে অতিরিক্ত 3 বছরের জন্য এক্সটেনশন পেয়েছেন, সেই আসিফ মনির আরো 10 বছর তাকে দেশের সেনা প্রধান হিসেবে এই চেয়ারে রাখার আইন পাশ করে ফেলেছেন। শুধু তাই নয়, আসিফ মনির বিদায়ের পর কোন রাজনৈতিক সরকার তার বিচার করতে পারবে না, অর্থাৎ তিনি বিচারের মুখোমুখি করা যাবে না। তিনি যত আকাম কুকাম করছেন সেই আকাম কুকামের বৈধতা শাহবাজ শরীফের ঘাড়ে বন্দুক রেখে পার্লামেন্টের মাধ্যমে, সিনেটের মাধ্যমে পাশ করিয়ে নিল এই আসিফ মনির। কারণ তিনি জানেন আসতে দিনগুলোতে ইমরান যদি একবার বেরিয়ে আসতে পারে তাহলে তার অবস্থা 12টা বেজে যাবে, তাই তিনি এই আইনগুলো করেছেন। আর শাহবাজ শরীফ
চাক আর না চাক সেই আইনগুলো পাশ করিয়ে দিচ্ছেন, কারণ তার মাথায় বন্দুক ঠেকানো হয়েছে। কারণ কি? কারণ তিনি অবৈধ প্রধানমন্ত্রী, ঠিক শেখ হাসিনার মতো, একদম সেম শেখ হাসিনার মতো। কারণ হলো শেখ হাসিনা দিল্লিকে খুশি করে বাংলাদেশে প্রায় 15.5 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। এটা পৃথিবীর সবাই জানে। আর শেখ হাসিনা আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে বিরোধী মত দমন করে অবৈধ টিকেছিলেন। ঠিক এখানে ভিন্নতা ঘটেছে আসিম মনির। অবৈধ সরকার শাহবাজকে ক্ষমতা বসিয়ে তিনি সকল ক্ষমতা তার হাতে নিয়ে গেছেন, কারণ শাহবাজ অবৈধ, শাহবাজ পরাজিত শক্তি, শাহবাজ নির্বাচনে হেরে গেছেন, কিন্তু আসিম মনির তাকে বিজয়ী ঘোষণা করেছেন তার শক্তি দিয়ে, বন্দুকের শক্তি দিয়ে। এটা পৃথিবী সবাই জানে। যেহেতু শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, তিনি জানেন যে তিনি ভুয়া বা তিনি মিথ্যা প্রধানমন্ত্রী, তাই তিনি শাহবাজ আসিম মনিরকে কোনো ক্ষেত্রে বাধা দিতে পারছেন না। এই সুযোগে আসিম মনির সব ক্ষমতা তার হাতে নিয়ে গেছে। পাকিস্তানের ইতিহাসে এই সময়টাকে বলা হচ্ছে আরেকটি সামরিক কূ অথবা অভ্যুত্থান, মানে সেনা অভ্যুত্থান যেটাকে বলা হয়। ইতিমধ্যে আমেরিকা, সৌদি আরব, চীন আসিম মনিরকে সব রকম সাপোর্ট দেওয়া শুরু করেছে। এবং আসিম মনিরের এই সময়টিতে সৌদি পাকিস্তানের সামরিক চুক্তি হয়েছে। আমেরিকা প্রত্যেকটি ক্ষেত্রে পাকিস্তানকে এখন অগ্রাধিকার দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আসিম মনির কি ডাকছে, অনেক সময় শাহবাজকে ডাকছেন না। বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত এই প্রথম দেখা গেল যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান নিচ্ছেন, প্রধানমন্ত্রী নিচ্ছেন না। প্রধানমন্ত্রীর কার্যত কোনো পেল নাই। এবং চীনও একই অবস্থা, অর্থাৎ এই রাষ্ট্রগুলো আসিফ মনিরকে দিয়ে তাদের ফায়দা লুটে নিচ্ছেন, আর আসিফ তার সর্বময় ক্ষমতার মালিক হওয়ার দৌড়ে এগিয়ে চলছেন। ইতিমধ্যে ইমরান খানের বিষয়ে আমাকে ইমরান রিয়াজ খান যে তথ্য দিয়েছেন সাংবাদিক, তিনি বলছেন যে ইমরান খান বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন। আসিফ মনিরের কিছু নোটিফিকেশন আছে যেগুলো পাস হয়নি, সেই বিষয়গুলোর জন্য চাপ তৈরি করার জন্য ইমরান খানকে গুম করে বা মানে গোপনে রাখা হয়েছে জেলখানায়, এবং কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। চিন্তা করেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জেলারকে প্রতি সপ্তাহে 2বার পরিবার, আইনজীবী এবং দলের লোকরা দেখা করতে পারে। এটা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি দেখেন, যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে জেলার, আড়িয়ালা জেলার যিনি জেলার, তিনি আইএসআই নির্দেশ ফলো করছেন। মানে এটা রাষ্ট্র, সুপ্রিম কোর্টেরও বেল নেই, যেটা আইএসআই বলে সেটাই হয়, যেটা সেনাবাহিনী বলে সেটাই হয়। এটা নাকি আবার গণতান্ত্রিক রাষ্ট্র। এটা হলো সেনা শাসিত একটা গণতান্ত্রিক, নতুন গণতান্ত্রিক সরকার। তো ইমরান খানকে ইচ্ছা করে চাপে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে, বা জেলখানায় আছেন, ভালো আছেন শুনছি কয়েকটি সূত্রের খবরে। কিন্তু আসিম মনির তার উপর প্রেশার দিয়ে তিনি যাচ্ছেন তার নোটিফিকেশনটি পাশ করে নিতে, যাতে পিটিআই শেষ পর্যন্ত ইমরানের জীবন রক্ষায় এই নোটিফিকেশনটিতে কোনো বাধা সৃষ্টি না করে। পাশাপাশি আসিফ মনির ধারণা নিচ্ছেন যে ইমরানের কিছু যদি হয় বা তারা যদি কিছু করেন, সেক্ষেত্রে কি রকম প্রতিক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে আসবে বা ইন্টারন্যাশনালি আসবে। ইতিমধ্যে পাকিস্তানের ইসলামাবাদ ঘেরাও করে পিটিআই সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিক্ষোভ করছে। তারা ইমরানকে দ্রুত জনসম্মুখে বা তার পরিবারের সদস্যদের তার সাথে দেখা করার অনুমতির জন্য পুরো আডিয়ালা জেল ঘিরে ফেলেছে, এবং খাইবার পাখতুনখোয়ার যিনি চিফ মিনিস্টার মিস্টার আফ্রিদি, তিনি এটার নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনি মোটামুটি তেহরিকে ইনসাফের পক্ষে আডিয়ালা জেল ঘেরাও করে সেখানে বিক্ষোভ করছেন। এবং হাজারো মানুষ এখন রাস্তায় নামছে ইমরান খানের জন্য। তারা তাদের প্রিয় কাফতানকে কোনোভাবেই আসিফ মনিরের ষড়যন্ত্রের শিকার হতে দেবেন না ঘোষণা দিয়েছেন। এবং পিটিআইর পক্ষ থেকে আজকেও একাধিক বক্তব্য এসছে, তারা শিগগিরই পুরো পাকিস্তানের মধ্যে ভয়াবহ বিক্ষোভ শুরু করবে। এবং তারা বলছেন যে ইমরানের মুক্তি চান, আর এরকম কোন মিথ্যা নাটকের সাজা, মানে মিথ্যা সাজা তারা চান না। এসব নাটক মঞ্চস্থ আসিফ মনির যেটা করছে, তার বিরুদ্ধে আদালতকে তারা বলছেন যে এবার আপনারা ভূমিকা রাখেন, না হলে সবাই ইস্তফা দিয়ে চলে যান। পাকিস্তানের এত এত হাইকোর্ট, এত এত সুপ্রিম কোর্ট, এগুলো কোনো প্রয়োজন নেই। যাদের ইচ্ছা তারা সবাই দেশ, মানে আদালতের চাকরি ছেড়ে সবাই সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়েছে, কারণ সেনাবাহিনীর নির্দেশে এখন এই রাষ্ট্রটি চলছে। তো সবকিছু মিলে ইমরান খান এবং পাকিস্তানের মানে জনগণের মধ্যে এখন যে অবস্থাটি তৈরি হয়েছে, বড় একটা বিক্ষোভ তৈরি হচ্ছে ইমরান খানের পক্ষে। বলা হচ্ছে এই বিক্ষোভেও আসিফ মনিরের
বিরুদ্ধে সেনাবাহিনীর আরেকটি গ্রুপ দাঁড়িয়ে পড়তে পারে। অর্থাৎ সেনাবাহিনীর আরেকটি গ্রুপ, তারা ইমরানের যদি কোনো জীবনের হুমকি বা ইমরানের জীবন নাশের কোনো ঘটনা ঘটে, তাহলে পাকিস্তানের ভেতরে সেনাবাহিনীর অন্য কোনো গ্রুপ তারা ওই মানে সামরিক কু করে বসতে পারে, এরকমও আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক আসিফ মনিরের ইচ্ছে সব হবে না, পাকিস্তানে আরো সেনাবাহিনী আছে, তারাও ইমরানের জীবন নিয়ে টেনশনে আছেন, এমন তথ্য পাওয়া যাচ্ছে। তো সব মিলে একটি কথাই বলতে পারি, উপমহাদেশের দুটো রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান, তারা দুই নেতার জীবন হুমকিতে আছে। সেই দুই নেতার জন্য সবাই দোয়া চেয়েছেন, দোয়া করছেন। আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী